জীবনে কখনো যত অভাবেই থাকেন, যত সমস্যায় থাকেন, ভাইয়ের দরজায় গিয়ে দাঁড়াবেন না। ভাইয়ের বউর কাছে কখনোই ফিরে যাবেন না যে ২ বেলা ভাত খাওয়ার জন্য, কিংবা সেখানে ৬ মাস ১ বছর থাকার জন্য। এরকম উদ্দেশ্য কখনো ভাইয়ের বউর কাছে যাবেন না। আমরা ২ ভাই ২ বোন। ছোটবেলা থেকেই আদর ভালোবাসা প্রত্যেকটা ছেলে মেয়ে যেভাবে বড় হয়, আমরাও সেভাবে বড় হয়েছি। তবে আমাদের জীবনে ব্যতিক্রম অনেকগুলো দিক ছিল। তার মধ্যে ছিল আমার বাবা সবসময় জায়গা জমি সম্পদ কেনার বেলায় খুব বেশি আগ্রহী ছিলেন। এমনও হয়েছে যে ভালো ভালো খাবারগুলোও উনি আমাদেরকে খাওয়াইতে চাইতেন না। অনেক ক্ষেত্রে আমি কখনোই দেখি নাই বুঝে হওয়ার পরে যে বাজারের সেরা মাছটা আমার বাপ এনেছেন। কেননা উনি সবসময় চিন্তা করেছেন যে বড় মাছ কিনতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে। উনি সবসময় সঞ্চয়ী বিশ্বাসী ছিলেন। উনি সঞ্চয় করতেন এবং ছেলে মেয়ের জন্য সম্পদ জোড়াতেন। বেসিক্যালি ছেলে মেয়ের কথাও বলা যায় না, উনি সম্পদ জোড়াতেই ভালোবাসতেন। ওনার এমন ধারণা ছিল যে আমার অনেক সম্পদ থাকবে, গোলা ভরা ধান থাকবে, পুকুর ভরা মাছ থাকবে। উনি এরকম চিন্তা নিয়ে সবসময় উনি ছেলে মেয়েদেরকে বড় করেছেন। আমাদেরকেও সবসময় বলতেন সঞ্চয়ী হওয়ার জন্য। উনি কখনো টাকা পয়সা খরচ করাটা পছন্দ করতেন না। আমার কখনো মনে হয় না যে আমার বাপ কখনো আমাদেরকে ৫,০০০ টাকা হাতে দিয়ে বলেছেন যে ৫,০০০ টাকা দিয়ে একটা ভালো ড্রেস কিনে নিস। কিন্তু আমার বাপের যথেষ্ট টাকা পয়সা ছিল, যথেষ্ট টাকা পয়সার উৎস ছিল। আমার বাপের অনেক জমি জমা ছিল। উনি বছরে কয়েকবার ধান বিক্রি করতেন এবং অনেক মনে মনে ধান পেতেন। আর সেগুলা বিক্রি করে ওনার কিন্তু অনেক টাকা ছিল। উনি কয়েক বছর পর পরই নতুন জায়গা কিনতেন। ওনার টার্গেটেই ছিল জায়গা জমি কিনা। ঠিক আমরা আমাদের ৪ ভাই বোনকে উনি এভাবেই বড় করেছেন যে সঞ্চয়ী হতে হবে, টাকা পয়সা জমা করতে হবে, টাকা পয়সা কাজে লাগাতে হবে। আমি জানি না কেন আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন। ছোটবেলা থেকে আমাদের চাহিদাগুলা ছোট ছোট ছিল, কারণ আমাদের বড় চাহিদা থাকলেও কোনো লাভ হবে না। বাবা কখনোই আমাদের চাহিদা পূরণ করতে দিবেন না। কারণ ওনার ধারণা উনি যদি ২০,০০০ টাকার বাজার করেন কিংবা শপিং করেন, সেটাই ওনার লস। সেটা না করে উনি যদি জমি বন্ধক রাখেন, তাহলে হয়তো বা কিছুকাল পরে উনি আবার একটা সে বন্ধক ছাড়িয়ে জমি কিনতে পারবেন। ছোট থেকে কিন্তু আমরা এই অঙ্কগুলো শিখেই বড় হয়েছি যে কিভাবে কন্ডিশন নিতে হয়, বন্ধক নিতে হয়, কিভাবে আবার কয়েক বছর পরে জমিটা নিজের করে নিতে হয়। এই জিনিসগুলো সবসময় উনি আমাদেরকে বলতেন। যাই হোক, সবকিছু মিলিয়ে আমার বড় যে ভাই ছিলেন, উনিও আমার আব্বার মতোই হয়েছেন। উনিও অনেক বেশি সঞ্চয়ী এবং অনেক বেশি হিসাবী। বলতে গেলে আব্বার প্রতিচ্ছবি আমরা বড় ভাইয়ের মধ্যে দেখতে পেতাম। কারণ আমার বড় ভাই যেভাবে যেভাবে চলতেন, ঠিক আমার আব্বা সেভাবে সেভাবেই ওনাকে শেখাতেন। এরকমটাই দেখে আসছি। আমার বড় ভাই কিন্তু 9-10 পর্যন্ত পড়াশোনা করেছেন। কারণ উনিও অনেক বেশি হিসাবের কারণে পড়াশোনা করতে পারেননি। উনি সবসময় জমি জমাতে আব্বার সাথে সাথে আইলে আইলে ঘুরতেন। আমি জানি না যে এরকম আসলে এই যুগে এসে আছে কিনা। আমরা বাকি ৩ ভাই বোন পড়াশোনা করতে চাইলেও আমাদেরকে খুব হিসাব করে টাকা দেওয়া হতো। আমাদের জন্য কখনোই একজন টিচার রেখে পড়ানো হয় নাই, কিংবা আমরা কোনো একজন শিক্ষকের কাছ থেকে কখনোই সহযোগিতা নিতে পারিনি। কারণ শিক্ষকের কাছে সহযোগিতা চাইতে গেলে প্রাইভেট পড়ার কথা বলতো। আর সেটা তো প্রশ্নই আসে না যে আমার মা বাবা আমাদেরকে প্রাইভেট পড়াবে। আমার বড় বোনটাকে যখন বিয়ে দিয়েছিলেন, তখন আমার বোন মাত্র ক্লাস 9-এ পড়ে। ক্লাস 9-এ যখন পড়ে, তখন আমার প্রত্যেকটা মেয়েরই যেমন স্বপ্ন থাকে যে অনেক অনুষ্ঠান করে দুমদাম করে বিয়ে হবে, আমাদেরও ব্যতিক্রম স্বপ্ন ছিল না। কিন্তু ওই যে আমার আব্বা অতিরিক্ত হিসাবের কারণে কখনোই এরকম কিছু চিন্তাই করেননি। উনি সবসময় চিন্তা করেছেন যে মেয়েদেরকে দেখতে আসবে ২-৪ জন মানুষ, এসে বিয়ে করে নিয়ে যাবে, ওনার খরচটা কম হবে। ঠিক আমার বড় বোনকে এভাবে বিয়ে দিয়েছেন, যার কারণে আমরা খুব মনক্ষুণ্ণ হয়েছি। আমার অনেক শখ আহ্লাদ থাকলেও কখনো সেটা পূরণ করতে পারেনি আমার আব্বার জন্য, আমার বড় ভাইয়ের জন্য। আমার বড় ভাই যখন 9-10-এ পড়ে, তখন থেকেই উনি সবসময় আমাদেরকে শাসনে রাখতেন। সবসময় উনি, আমার মনে হয় না কখনো আমাদেরকে স্কুলে যাওয়ার জন্য ১০ টাকা টিফিনে দিয়েছেন, তাও কিন্তু হিসাবের কারণেই। সবকিছু মিলিয়ে ছোট ভাইটাকে একটু বেশি পড়াশোনা করানো হয়েছে। সে যখন ইন্টার পাস করে, তারপর ওকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। বিদেশ গিয়েও সে অনেক জায়গা জমি রেখেছে এবং সেটা আব্বার নামেই রেখেছেন। সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল। আমার জন্য চারিদিক থেকে যখন বিয়ের জন্য সম্বন্ধ আসতেছিল, তখন ওনাদের একটাই কথা, আমাদের মেয়েকে দেখতে এসেই বিয়ে হয়ে যাবে। কিন্তু আমি এটা কখনোই মেনে নিতে পারিনি। সবসময় মনে হয়েছে যে বড় ভাইয়ের বিয়ে তো অনুষ্ঠান হয়নি, বড় বোনের বিয়ে তো অনুষ্ঠান হয়নি, অ্যাটলিস্ট আমার বিয়েতে যেন একটু ভালো অনুষ্ঠান হয়, অন্ততপক্ষে আত্মীয় স্বজন এসে যেন একটু ডাল ভাত খেতে পারে। এই স্বপ্নটা আমার মারও ছিল, কারণ মায়ের পক্ষের, আমার বাপের পক্ষের অনেক মানুষের দাওয়াত আমরা খেতে যেতাম। কিন্তু আমাদের বাড়িতে কেউ এসে দুমদাম করে এরকম কোনো আদর আপ্যায়ন পায়নি, কারণ আমার আব্বা সবসময় হিসাব করে বাজার করতেন। আমার কাছে সবসময় মনে হতো যে ইচ্ছা করে করে হয়তো বা ছোট ছোট মাছগুলো কিনে আনা হতো। যাক, আমাকেও হঠাৎ দেখতে এসেই বিয়ে হয়ে গেল। আমার বাবার আর টাকা পয়সা খরচ করতে হয়নি। আমাদের ২ বোনকে শ্বশুরবাড়িতে অনেক লাঞ্ছনার শিকার হতে হয়েছে শুধুমাত্র আমার বাবার হিসাবের কারণে। উনি কখনো আমাদেরকে স্বাচ্ছন্দ্যভাবে কোনো কিছু দেয়নি। না পারতে হয়তোবা যেগুলা দিয়েছে সেগুলো না পারতেই দিয়েছে। যেমন প্রত্যেকটা ছেলে শ্বশুরবাড়ি থেকে, আমি জানি না
অনেক মারাই সেটা আশা করে যে ছেলে শ্বশুর বাড়ি থেকে অনেক গিফট আসবে, খাবার আসবে, কিংবা অ্যাটলিস্ট ঈদে ধুমধাম করে দাওয়াত দিয়ে খাওয়ানো হবে। আমার আব্বা কিন্তু সেই জিনিসগুলা করতো না। আম্মা হয়তো বা না পারতেই দাওয়াত করতো। আর যখনই শ্বশুর বাড়ির মানুষ নিয়ে যেতাম, তখনই আমার নিজেই লজ্জায় পড়তে হতো। হয়তোবা আমার আব্বা 2 কেজি 3 কেজি গরুর মাংস মুরগি মিলিয়ে আনতো, সেটা দিয়ে আদর আপ্যায়ন করতো। এমনটা হতো যে প্রথম বেলায় খেতে গিয়ে পরের বেলাতে একটু ঝোল টোল ডাল ভর্তা এগুলো দিয়ে সারিয়ে দিত। আমি কখনো আমার শাশুড়িকে আমার বাবার বাড়িতে 2 রাত ছিলাম না, কারণ আমি সবসময় ভয়ে থাকতাম যে কখন কি জেনে যায় কিংবা কখন কি শুনে যায়। কারণ আমার আব্বা এতটা কিফটামি করতো, যেটা হয়তো বা আমাদের জন্য অনেক বেশি খারাপ ছিল। এখনকার যুগে এসে প্রত্যেকটা মানুষই একটু আদর আপ্যায়ন পেতে চায়। সবকিছু মিলে আমরা 2 বোন মিলে অনেক কষ্ট পেতাম, অনেক দুঃখ পেতাম। আমার ছোট ভাইটা বিদেশ থেকে আমাদেরকে চুরি করে না জানিয়ে টাকা পয়সা দিত। হয়তোবা কোনো মাসে 2,000, কোনো মাসে 3,000, কোনো মাসে 1,000, এভাবে 2 বোনকে সে দিত। সে জানতো, সে বুঝতো যে হয়তোবা আমরা অনেক কষ্ট পাচ্ছি। সবসময় বলতো, আপা তোরা আমাদের বাড়িতে গিয়ে খেতে না পারলে অসুবিধা নাই, আমাকে জানাবি, আমি তোদেরকে খাওয়া খরচের টাকা পাঠিয়ে দিব। তোরা শ্বশুর বাড়িতে একবেলা দুমদাম করে বাজার করে খাবি, এই কথাটা বলতো। এটাতেই আমরা খুশি হয়ে যেতাম, সন্তুষ্ট হয়ে যেতাম। ভাই যখন আমাদেরকে টাকা দিত তখন আম্মাকে জানাতাম, কিন্তু ভয়ে আব্বাকে কখনো খুশি হয়ে বলতে পারতাম না। কারণ আব্বা সবসময়ই চাইতো জায়গা জমিন কিনলে হয়তো বা ছেলে মেয়ের জন্যই হবে, এমনটাই চাইতো। আমরা কখনো এগুলা নিয়ে ঝগড়াও করিনি, কিন্তু আমরা কষ্ট পেতাম অনেক বেশি। আমার হাজবেন্ড, আমার বোনের হাজবেন্ড, তারা অনেকটাই মনে হয় যে সবকিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, কারণ তাদের হাতে কিছুই করণীয় ছিল না। শ্বশুর যেভাবে তাদেরকে বাজার করে খাওয়াতো, এমনও হতো যে অনেক টাকি মাছ নিয়ে আসতো কিংবা ছোট মাছ নিয়ে আসতো, আর সেটা দিয়েই কিন্তু তাদেরকে খাইতে দেওয়া হতো। তাও ওরা এগুলোর সাথে একেবারে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আস্তে আস্তে আব্বার বয়স হয়েছেন, আব্বাও দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আমারও এখন অনেক বয়স হয়েছে। বড় ভাই সম্পূর্ণ সম্পদগুলা একাই ভোগ দখল করে খাচ্ছেন। ছোট ভাইটা দেশে এসেছেন, বিয়ে করেছেন, তারও সংসার হয়েছে। আমরা মাঝে মাঝে যাই ছোট ভাইয়ের ঘরে, হয়তো বা খাওয়া হয় 2-1 বেলা, আবার চলে আসি আম্মাকে দেখে, কিংবা নিয়ে আসি। একটা সময় আমরা সম্পদ চাইলাম ভাইয়ের কাছে, যে বললাম যে ভাই আমাদেরকে কিছু বুঝিয়ে দেওয়া উচিত। সেটাও আমরা বলতাম না। বড় ভাইয়ের আচার আচরণ সবকিছু একেবারেই ব্যতিক্রম হয়ে গিয়েছে। সে সংসারের জন্য অনেক করেছে, হাল ধরেছে। সে আব্বার সাথে সাথে জমিতে জমিতে গিয়ে হাল চাষ করেছে, সেজন্য সে নাকি কোনো সম্পদের ভাগই আমাদেরকে দিবে না। প্রায় সম্পদেই দেখা যায় যে ও আব্বার সাথে ছলছাতুরি করে নিজের নামেও লিখে নিয়েছেন। এটা আমাদের অনেক বেশি কষ্ট দিয়েছে। কারণ আমার ছোট ভাইটা দেশের বাইরে থাকতো, সেও কিন্তু 2 হাত ভরে টাকা পয়সা ইনকাম করে পাঠিয়েছেন। তাকেও ঠিক মতো বুঝিয়ে দেওয়া হচ্ছে না কোনো সম্পদেই। আর সেটা নিয়ে ঝামেলা লাগার কারণেই মনের কষ্টে দুঃখে আমরা 2 বোনও বলেছি আমাদের সম্পদও আমাদেরকে বুঝিয়ে দেন, আমাদের ছোট ভাইয়ের সম্পদ তাকে বুঝিয়ে দেন। কিন্তু এটা নিয়ে বড় ভাই অনেক ঝামেলা করেছেন, এবং বড় ভাইয়ের বউ কিন্তু বারবারই গালমন্দ অনেক ঝামেলা করেছেন আমাদের সাথে। বারবারই বলেছেন উনি নাকি আমাদেরকে অনেক বছর রান্না করে খাইয়েছেন। আমরাও প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি, আমরাও কিন্তু কখনো অবহেলা করিনি বড় ভাইয়ের বউ হিসেবে। কিন্তু তারা আমাদেরকে সেই সম্মানটুকুও দিচ্ছে না। যখনই যাই বলে তা নিয়েই ঝগড়া ঝামেলা এসবই করে বেড়াচ্ছে। ছোট ভাইয়ের বউকে বারবারই মারতে যায়। অনেকবার এসব নিয়ে দেয়ান দরবার বসানো হয় গ্রামের মাতাব্বরদেরকে নিয়ে, কোনো সমাধান খুঁজে পাওয়া যায়নি। কারণ ভাই আমার বাবাকে ছলছাতুরির মাধ্যমে অনেক সম্পদ নিজের নামে লিখে নিয়েছেন। আমরা তাও কিছু বলিনি, বলেছি যে ঠিক আছে, আপনি সংসারের জন্য কষ্ট করেছেন, আব্বার সাথে অনেক হাল চাষ করেছেন, না হয় একটু সম্পদ আপনার নামে বেশি লেখা হোক। কিন্তু উনি কোনোভাবেই মানছেন না। উনি কোনোভাবেই আমাদের 3 ভাই বোনকে আমাদের প্রাপ্য বুঝিয়ে দিচ্ছেন না, যেটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। আম্মা এতটা বয়স হয়েছে যে আম্মাও মুখ খুলে কোনো কিছু ওনার ভয়ে বলতে পারছে না। কোনো বিপদে পড়েও যদি কখনো ভাইয়ের কাছে হাত পাতি, তাও ভাইয়ের বউর অনেক নোংরা কথা শুনতে হয়। এখন আর ভাইদের কাছ থেকে কোনো কিছুই চাই না আমরা। আমরা শুধু চাই যে আমাদের মধ্যে একটা শান্তি হোক, আমরা ভাই বোন মিলেমিশে থাকি। যার যার প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিক, কিন্তু যখনই সেটা বলতে চাই তখনই সবার মন খারাপ হয়ে যায়। আমি শুধু এতটুকুই বলবো যে আসলে কাউকে কখনো বিশ্বাস করে এতটাও করা উচিত নয়। সেই সময়ে আমরা যখন ছোট ছিলাম, শুধুমাত্র বড় ভাইয়ের পড়াশোনায় পড়েই আব্বা কখনো আমাদের পিছনে ওইভাবে খরচ করতে পারেনি, কিংবা আমাদেরকে কখনো ওইভাবে খুশি করে কোনো কিছু দেয়ওনি। এটা একমাত্র তার জন্য ভাইই দায়ী ছিল। কিন্তু ভাই এখনো আমাদেরকে ঠকিয়ে যাচ্ছে, তখন আর ঠকিয়েছিল। এমনটা ভুল কখনো আপনারা করবেন না, বিশ্বাস করে।